সুনামগঞ্জ ট্যুরে আমরা কোন কোন প্লেসে গিয়েছিলাম, কোন কোন প্লেসগুলো বেশি সুন্দর ছিল এবং কোথায় গেলে খুব কম দামে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টস পাবেন, সবই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সুনামগঞ্জ থেকে প্রথমেই রওনা হলাম টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায়। আর সেখানে যেতেই এই ধরনের ছোট নৌকা আমাদেরকে নিতে আসছিল। এরা আপনাকে ওইখানে গোসল করাতে নিয়ে যাবে এবং গোসল শেষ হলে এরাই আপনাকে আবার পৌঁছে দিবে। আর সাথে এদের সুন্দর গানও আপনি শুনতে পারবেন। আর এখানে জলটা এতই শীতল ছিল যে না নেমে আর থাকতে পারলাম না, তাই তাড়াতাড়ি গোসলের জন্য নেমে পড়লাম। আর এখানে প্রচুর লোক ছিল, সব নৌকা আসলে এখানে আসে গোসল করার জন্য। আর ছোট ছোট নৌকাতে এরা চাও বিক্রি করে, আপনি চাইলে এখানে দাঁড়িয়ে এক কাপ সুন্দর চাও খেতে পারবেন। সবাই আসলে এই জায়গার পুরো সময়টা উপভোগ করছিল। আর আমরা রওনা হলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। ভাগ্য ভালো থাকলে এরকম বৃষ্টির সম্মুখীন আপনিও হতে পারবেন। নীলাদ্রি লেক জায়গাটা এতই সুন্দর যা আমার ভিডিওতে অবশ্যই আপনারা খেয়াল করে দেখেছেন। এর এক পাশে হচ্ছে ইন্ডিয়ান পাহাড় এবং পাহাড়ের ঠিক নিচেই এর লেকটা অবস্থিত। আর লেকের পানি নীল বলেই হয়তো এই লেকের নাম দেওয়া হয়েছে নীলাদ্রি লেক। এরপর আমরা চলে গিয়েছিলাম লাকমাছড়াতে। এই জায়গাটাও ছিল ভীষণ সুন্দর। এখানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা সুন্দর পানি স্রোত বয়ে যাচ্ছিল। এই জায়গাতে হঠাৎ করে বৃষ্টি আসে, তাই বের হওয়ার আগে অবশ্যই ছাতা নিয়ে বের হবেন। আমরা আসলে ছাতা নিয়ে বের হইনি, যার কারণে এখানে আমরা খুব বেশি সময় অপেক্ষা করতে পারিনি। এরপরে আমরা গিয়েছিলাম বড়ছড়া বাজারে। এটা একদম নীলাদ্রি লেকের পাশে অবস্থিত। আর এই বাজারেই আপনি খুব কম দামে ইন্ডিয়ান সব ধরনের প্রোডাক্টস পাবেন। আর এখানে আপনি ইন্ডিয়ান প্রোডাক্টসগুলো মার্কেট প্রাইসের থেকে অর্ধেক দামে কিনতে পারবেন। আর এখান থেকে আমরা বেশ অনেকগুলো চকলেট, সাবান এবং বিভিন্ন প্রসাধনী জিনিস কিনে এনেছিলাম, যেগুলো বাসায় আসার পরে বুঝতে পেরেছি যে এগুলো সত্যি অরিজিনাল ছিল। দ্বিতীয় দিন খুব সকালে আমরা রওনা হলাম শিমুল বাগানের উদ্দেশ্যে। তখনও খুব বৃষ্টি হচ্ছিল, তাই ছাতা নিয়ে বের হয়ে পড়লাম। শিমুল বাগানে ঢুকতে জনপ্রতি 30 টাকার টিকিট কেটে ভিতরে আসতে হবে। ভিতরে যাওয়ার পরে দেখলাম এখানে দেখার মতো তেমন কিছুই নেই, সারি সারি শিমুল গাছ ছাড়া এখানে আর কোনো জিনিসই নাই। আর এখানে চাইলে আপনি ঘোড়ায় উঠতে পারবেন। আর আমরা আসলে ঘোড়ায় উঠিনি, এর ভিতর দিয়ে একটু ঘোরাঘুরি করে আমরা বের হয়ে গেছিলাম। পর আমরা রওনা হলাম বারিক্কা টিলার উদ্দেশ্যে। এই যাত্রাটা খুবই সংক্ষিপ্ত ছিল, খুব সহজে আমরা বারিক্কা টিলায় পৌঁছে গেলাম। টিলাটা ভীষণ উঁচু ছিল, অর্থাৎ এই উঁচু জায়গায় উঠলে নদীর পুরা সৌন্দর্যটা দেখা দেবে। আর নদীটা হচ্ছে জাদুকাটা নদী। তখনও আসলে বৃষ্টি কমেনি। আর এই জায়গাটা অনেক উঁচু ছিল, উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল। বাট উপরে ওঠার পরে নদীর সৌন্দর্যটা দেখে সত্যি এই কষ্টের কথাটা আর মনে ছিল না। এখানে দাঁড়িয়ে পুরো নদীর সৌন্দর্যটা দেখা যাচ্ছিল এবং অপোজিট সাইডের পাহাড় আর একটা ঝর্ণা দেখা যাচ্ছিল। এই ঝর্ণাটা সত্যি এই পাশ থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছিল। এখানে যে ঘোড়াগুলো দেখা যাচ্ছে এগুলা দিয়ে আপনি নিচের থেকে উপরে উঠতে পারবেন। আর এই উপর থেকে নিচেই নদী দেখা যাচ্ছিল, যে নদীতে পাথর উত্তোলন করছিল। আর এখানে সব থেকে বড় একটা আকর্ষণ ছিল এই পিলারটা। এটা ইন্ডিয়া বাংলাদেশের পিলার, যে পিলারের অপোজিট সাইডে আপনি বিনা পাসপোর্টেই ঘুরে আসতে পারবেন, কেউ আপনাকে কিছু বলবে না। তো ওই সময়ে খুব বৃষ্টি হচ্ছিল, তাই এই পানিটা আসলে ঘোলা দেখা যাচ্ছিল। কিন্তু অরিজিনাল টাইমে যখন বৃষ্টি হয় না, তখন এই পানিটা আসলে নীল দেখা যায়। আর এইখানে দাঁড়িয়ে খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করছিলাম। সামনে ঝর্ণা, নিচে নদী আর সুন্দর একটা বাতাস, সব মিলিয়ে খুব ভালো লাগছিল।